গুড মর্নিং। আজ ছিল আমাদের রঞ্জু ভ্যালি থেকে সাইট সিইংয়ের দিন। যেরকম বলেছিলাম সকালে খুবই মেঘ ছিল আকাশে, কিন্তু সুইডেন বলেছিল ম্যাডাম চিন্তা করবেন না, এক্ষুনি রোদ উঠে যাবে। ঠিক সেরকমই ওর কথা মতো একটু বাদেই চারিদিকটা হয়ে গেছিল একদম রোদ ঝলমলে। আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল লামাহাটা ইকো ট্যুরিজম পার্ক। রঞ্জু ভ্যালি থেকে লামাহাটার ডিস্টেন্স প্রায় 14-15 কিলোমিটার মতো ছিল। পাহাড়ি রাস্তায় সময় লেগেছিল 40 মিনিট মতো। রাস্তায় যাওয়ার পথে এদের সাথেও কিন্তু দেখা হয়ে গিয়েছিল। যাই হোক, আধ ঘন্টা 40 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেছি লামাহাটা ইকো ট্যুরিজম পার্ক। ঘন পাইনের জঙ্গলে ঘেরা এই ইকো ট্যুরিজম পার্ক তৈরি হয়েছে কিন্তু 2012 সালে। এটি সোমবার দিন বন্ধ থাকে, মঙ্গল থেকে রবি প্রতিদিনই খোলা থাকে। টিকিটের প্রবেশ মূল্য 30 টাকা বড়দের জন্য, 20 টাকা ছোটদের জন্য। ইকো ট্যুরিজম পার্কে ঢোকার পরেই আমাদের যেটা সব থেকে ভালো লাগলো সেটা হচ্ছে এর পরিচ্ছন্নতা। এখানে কিন্তু সবাই খুব মেনটেন করেছে, জিনিসটা দেখে ভালো লাগলো যে কোথাও কোনো প্লাস্টিক পড়ে নেই, কোথাও কোনো কিছু নোংরা আবর্জনা পড়ে নেই, এবং সেটা কেউ ফেললেও সঙ্গে সঙ্গে সেটা পরিষ্কার করার জন্য আশেপাশের থেকে লোক নিযুক্ত করা আছে। যাই হোক, ভেতরে গিয়ে আমরা একটা বড় ওয়াচ টাওয়ার আছে লামাহাটা ট্যুরিজম পার্কের ভেতরে, সেখানে গিয়ে আমরা ওপর থেকে পুরো ভিউটা দেখার চেষ্টা করলাম এবং সেটা একটা অসাধারণ ভিউ ছিল। এছাড়া লামাহাটা ইকো ট্যুরিজম পার্কে প্রায় 20 থেকে 30 মিনিট ট্রেক করে ওপরে গেলে রয়েছে একটা ছোট সুন্দর লেক, যেটার ভিউটিও সবাই বলেছিল ভীষণ সুন্দর, কিন্তু আমাদের একটা ব্যক্তিগত অসুবিধে থাকার জন্য আমরা ওই ট্রেকটা কমপ্লিট করিনি। যারা ওখানে যাবেন অবশ্যই ট্রেকটা কমপ্লিট করবেন, ওপর থেকে ভিউটা কিন্তু আরও সুন্দর। এই ওয়াচ টাওয়ারটায় যদিও লেখা ছিল 5-6 জনের বেশি উঠবেন না, কিন্তু মোটামুটি প্রচুর লোকজন উঠে প্রমাণিত ছিল যে ওয়াচ টাওয়ারটা বেশ শক্তিশালী। যাই হোক, তখন চারিদিকের ওয়েদারও খুব সুন্দর হয়ে গিয়েছিল। আমরা কিছুক্ষণ কাটালাম লামাহাটা ইকো ট্যুরিজম পার্কে। চারিদিকে প্রচুর ফুল গাছ, ভীষণ সুন্দর ছিল জায়গাটা। এবার ওখান থেকে বেরিয়ে আমরা তারপর রওনা দিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল তিনচুলে। তিনচুলের হাইট প্রায় 5500 ফিট মতো হবে। আর তিনচুলে মোটামুটি ফেমাস হচ্ছে সানরাইজ পয়েন্ট, তিস্তা ভ্যালির একটা অসাধারণ ভিউ, চা বাগানের একটা এক্সোটিক ভিউ, সব মিলিয়ে তিনচুলের কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য অবর্ণনীয়। তিনচুলেতে রয়েছে প্রচুর হোমস্টে, তার মধ্যে খুব ফেমাস হোমস্টে হচ্ছে গুরুং হোমস্টে, যেটার নাম্বার আমি আপনার ডেসক্রিপশন বক্সে শেয়ার করে রাখলাম। আমি যদিও সেখানে বুকিং পাইনি, কিন্তু আমি সাজেস্ট করব গুরুং হোমস্টেতে আপনাদের পারলে অবশ্যই একবার ভিজিট করবেন। তিনচুলে থেকে কাঞ্চনজঙ্ঘারও খুব ভালো ভিউ পাওয়া যায়, কিন্তু যেরকম বললাম যে খুব মেঘ বৃষ্টি রোদ একটা মানে মিক্স ওয়েদার ছিল, সেই জন্য ওই সময়টা আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ তিনচুলে থেকে পাইনি, কিন্তু নর্মালি তিনচুলে থেকে কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। রয়েছে এখানে প্রচুর খাবারের দোকান, টুকটাক যেটা নর্থ বেঙ্গলে সব জায়গাতেই আমরা দেখতে পাই, মোমো থুপকা, এগুলো তো এখানে সবসময় অ্যাভেলেবেল রয়েছে। এখানের লোকালাইটসরা ভীষণ অতিথিপরায়ণ এবং কমিউনিটি ট্যুরিজম এখানে ভীষণ সাকসেসফুলি ইমপ্লিমেন্টেড বলা যেতে পারে। তিনচুলে কথাটির আক্ষরিক অর্থ হচ্ছে 3টে চুলা বা ওভেন, এবং এই জায়গাটাও কিন্তু সেরকমভাবেই 3টে পাহাড়ের চূড়া দিয়ে ঠিক সেভাবেই ঘেরা রয়েছে বলে জায়গাটার হয়তো এরকম নামকরণ করা হয়েছে। আমাদের নেক্সট এরপরে ডেস্টিনেশন ছিল উত্তরবঙ্গের ত্রিবেণী, যেখানে মিলেছে তিস্তা ও রঙ্গিত। সিকিমের সোলামু লেক থেকে বয়ে আসা তিস্তা আর কাঞ্চনজঙ্ঘার একটি গ্লেশিয়ার থেকে বয়ে আসা রঙ্গিত এখানে এসে মিশেছে। আর সেই ছোটবেলায় পড়েছিলাম না, যেখানে 2 বা 3টে নদী একসাথে মেশে সেখানে তৈরি হয় একটা ডেল্টা। এখানেও ঠিক সেরকমই 2টো নদী থেকে বয়ে আসা সাদা বালি ও নুড়ি পাথর দিয়ে তৈরি হয়েছে ডেল্টা। রয়েছে সেখানে প্রচুর ক্যাম্পিংয়ের অপশন, কিন্তু বর্ষাকাল থাকায় সেখানে যাওয়া আমাদের অ্যালাউ ছিল না। আর এই স্পটটার মধ্যে রয়েছে প্রচুর খাবার দোকান, তো আপনি কিছুক্ষণ এখানে টাইম স্পেন্ড করতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন। আমাদের নেক্সট ডেস্টিনেশনে এরপর আমরা চলে গিয়েছিলাম মাংপু। উত্তরবঙ্গের মাংপু কিন্তু সবার কাছেই পরিচিত
প্রধানত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই বসতবাটির জন্য। কবি ও সাহিত্যিক মৈত্রেয়ী দেবীর আমন্ত্রণে রবীন্দ্রনাথ ঠাকুর কাটিয়েছিলেন এই বাসভবনে বেশ কয়েকটি বছর। এই রবীন্দ্রনাথের বাসভবনটি বৃহস্পতিবার থাকে বন্ধ, বাকি প্রত্যেক দিনই খোলা থাকে সকাল 9টা থেকে 12টা এবং তারপরে 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত। প্রবেশ মূল্য এখানে 25 টাকা। টিকিট কেটে আমরা 3 জনেই ঢুকলাম। আর এই রবীন্দ্রভবনের শান্ত পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্য যে কোনো মানুষকে কিন্তু মুগ্ধ করবেই। ঢোকার সময় সেরম কিন্তু কেউ বারণ না করলেও জুতো পরে এই ভবনে ঢোকার দৃষ্টতা দেখাতে পারিনি, তাই জুতো খুলে আমরা সবাই প্রবেশ করলাম। ঢুকতেই রয়েছে বিশ্বকবির ছবি, আর তারপরে পুরো রবীন্দ্র ভবন জুড়ে রবীন্দ্রনাথের আঁকা লেখা সব কিছু খুব যত্নের সাথে এখানে সংরক্ষণ করা হয়েছে। ছাড়াও রয়েছে কবিগুরুর ব্যবহার করা বহু জিনিস, যেমন রাইটিং ডেস্ক, জামা কাপড়, বিভিন্ন খাতা, বই, সব কিছুই এখানে খুব যত্ন সহকারে সংরক্ষণ করা আছে। কালিম্পংয়ের কাছে এই মাংপু কিন্তু সিনকোনা সহ অনেক মেডিসিনাল প্লান্টেশনের জন্য খুব বিখ্যাত। রবীন্দ্র ভবনের ঠিক বাইরেই রয়েছে একটি ট্রি হাউস। আগে এটি সবার জন্যই খোলা ছিল, কিন্তু এখন এন্ট্রি রেস্ট্রিক্টেড। আর এই ট্রি হাউসের পাশ দিয়ে রাস্তা চলে গেছে সিনকোনা মেডিসিনাল ইনস্টিটিউট এবং সিনকোনা প্লান্টেশন এরিয়ার। হাতে সময় থাকলে অবশ্যই এই জায়গাটাও ঘুরে দেখে আসতে পারেন রবীন্দ্র ভবনের সঙ্গে। আমাদের আজকের আইটিনারিতে এই 4টে জায়গায় ছিল। দেখতে দেখতে প্রায় সন্ধে হয়ে এসেছিল। ফিরলাম হোমস্টেতে, আবার সেই পাহাড়ি ঝর্ণা, সবুজে ঘেরা রাস্তা দিয়ে। কাল ফিরবো দার্জিলিংয়ে, বলবো দার্জিলিংয়ের গল্প। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।